হাতের ছাপের অকাট্য প্রমাণে কি শেষ রক্ষা হবে বনলতার? নিজের জালে নিজেই ভেসে গিয়ে এবার কি শ্রীঘরের অন্ধকারে ঠাঁই হবে তার? নাকি লাজুকে ফাঁসাতে খেলবে নতুন কোনো চাল? হাতের ছাপ দেওয়ার কথা শুনে বনলতার পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে থাকে। সে মনে মনে ভাবে, এখন যদি আমি হাতের ছাপ দিতে যাই আর সেটা যদি ওই খালি আলমারির ড্রয়ার বা গয়নার বাক্সের গায়ের ছোপ ছোপ আঙুলের দাগের সাথে মিলে যায়, তবে তো আমার আর রক্ষা নেই। এদিকে পুলিশের ফরেনসিক টিম তাদের আধুনিক যন্ত্রপাতি নিয়ে একে একে সবার আঙুলের ছাপ সংগ্রহ করতে শুরু করে। অনুভব খুব তীক্ষ্ণ নজরে বনলতাকে পর্যবেক্ষণ করছিল। সে দেখছিল বনলতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আর সে বারবার তার হাতের আঙুলগুলো শাড়ির আঁচলে ঘষছে। অনুভবের মনে পড়ে যায় কিছুকাল আগেই বনলতা তার কাছে 10 লাখ টাকা চেয়েছিল কোনো এক গোপন দরকার মেটাতে। অনুভব তখন রাজি হয়নি বলেই কি বনলতা এত বড় ঝুঁকি নিল? অন্যদিকে লাজু খুব শান্তভাবে নিজের হাতের ছাপ দিয়ে দেয়। সে জানে সে নির্দোষ, তাই তার মনে কোনো ভয় নেই। বনলতার পালা আসতেই সে একটু পিছিয়ে যায় আর বলে, আমার মনে হয় এসব করে কোনো লাভ হবে না। চোর যদি স্মার্ট হয় তবে সে নিশ্চয়ই গ্লাভস পরে কাজটা করেছে। পুলিশ অফিসার তখন হেসে বলেন, আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু সব চোর তো আর নিখুঁত হয় না। আর আমরা শুধু গয়নার বাক্স নয়, আলমারির হাতল এবং চাবি রাখার জায়গা থেকেও নমুনা নিচ্ছি। আপনি আসুন, আপনার ছাপটা দিন। বনলতা কাঁপতে কাঁপতে এগিয়ে যায় এবং তার হাতের ছাপ নেওয়া হয়। এরপর শুরু হয় অপেক্ষার পালা। পুলিশ জানিয়েছে ঘণ্টাখানেকের মধ্যেই তারা প্রাথমিক রিপোর্ট দিয়ে দিতে পারবে। বাড়ির থমথমে পরিবেশে কেউ কারো সাথে কথা বলছে না। ঠাম্মি কেবল বিড়বিড় করে ঠাকুরের নাম জপছেন আর বলছেন, আমার শাশুড়ির দেওয়া গয়নাগুলো যেন ফিরে পাই। ওগুলো শুধু সোনা নয়, ওগুলো আমাদের বংশের আশীর্বাদ। ঠিক 1 ঘণ্টা পর ফরেনসিক অফিসার ফিরে আসেন। তার হাতে একটি ল্যাপটপ আর কিছু স্লাইড। তিনি গম্ভীর গলায় বলেন, আমরা 3টি বিশেষ জায়গায় একই ব্যক্তির হাতের ছাপ পেয়েছি। 1, আলমারির ভেতরের গোপন লকার; 2, চাবি রাখার জায়গার পাশের দেওয়াল; এবং 3, গয়নার একটি খালি বাক্সের ঢাকনা। বাড়ির সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে। অফিসার বলতে থাকেন, আশ্চর্যের বিষয় হলো এই ছাপটি বাড়ির কোনো সদস্যের সাথে মিলে গেছে। শর্মিলা দেবী চিৎকার করে ওঠেন, এটা অসম্ভব, আমাদের বাড়ির কেউ এমনটা করতেই পারে না। অফিসার তখন একটি নাম উচ্চারণ করেন, আর সেই নাম শুনেই বনলতা চিৎকার করে বলে, না, আমি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি শুধু আলমারিটা একবার পরিষ্কার করতে গিয়েছিলাম। আসলে বনলতা নিজের অজান্তেই স্বীকারোক্তি দিয়ে ফেলে, কারণ অফিসার তখনও কারও নাম স্পষ্ট করে বলেননি। অনুভবের আর বুঝতে বাকি থাকে না। সে এগিয়ে এসে বলে, বনলতা, তুমি পরিষ্কার করার কথা বলছো, কিন্তু আলমারির চাবি তো ঠাম্মির বালিশের নিচে ছিল। তুমি চাবি পেলে কোথায়? আর তুমি কেনই বা মাঝরাতে গয়নার বাক্স খুলে পরিষ্কার করতে যাবে? বনলতা তখনও মিথ্যা বলার চেষ্টা করে বলে, আমি তো শুধু দেখতে গিয়েছিলাম সব ঠিক আছে কিনা। কিন্তু অনুভব তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি ধরা পড়ে গেছো বনলতা। তোমার এই অস্থিরতা আর এই অসংলগ্ন কথাগুলোই প্রমাণ করে দিচ্ছে তুমিই অপরাধী। পুলিশ অফিসার তখন বলেন, বনলতা দেবী, আপনার হাতের ছাপ হুবহু মিলে গেছে ওই নমুনাগুলোর সাথে। এখন যদি আপনি ভালোই ভালোই গয়নাগুলো বের করে দেন, তবে হয়তো শাস্তির মাত্রা কিছু কম হতে পারে। বনলতা বুঝতে পারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সে হাউ মাউ করে কেঁদে ফেলে আর বলে, আমি বাধ্য হয়েছিলাম। ময়ূখ আমাকে খুব ভয় দেখাচ্ছিল। ও আমার কাছ থেকে অনেক টাকা চেয়েছিল। না দিলে ও আমার পুরনো সব সত্যি সবাইকে জানিয়ে দিত। তাই আমি বাধ্য হয়ে গয়নাগুলো নিয়ে আমার ঘরের আলমারির ওপরের লকারে লুকিয়ে রেখেছি। শর্মিলা দেবী রাগে বনলতাকে একটা চড় মেরে বসেন আর বলেন, ছি, তুই আমাদের বাড়ির বউ হয়ে এই কাজ করলি, আর দায় চাপাতে চাইলি লাজুর ওপর। ঠাম্মি পাথর হয়ে বসে থাকেন, কারণ তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার প্রিয় নাত বউ এই কাজ করতে পারে। পুলিশ তক্ষুনি বনলতার ঘরে গিয়ে গয়নাগুলো উদ্ধার করে আনে। ঠাম্মির চোখের জল বাঁধে না। তিনি তার গয়নাগুলো বুকে চেপে ধরেন। অনুভব লাজুর দিকে তাকায়। লাজু তখনও শান্ত চোখে বনলতাকে দেখছে। যে তাকে চোর সাজাতে চেয়েছিল, আজ সে নিজেই সবার সামনে চোর হিসেবে প্রমাণিত হল। অনুভব লাজুর হাত ধরে বলে, আমাকে ক্ষমা করো লাজু। আমি এক মুহূর্তের জন্যেও হলেও ভেবেছিলাম তোমার ওপর হয়তো বিপদ আসবে, কিন্তু তুমি তোমার সততা দিয়ে আজ জিতে গেলে। পুলিশ বনলতাকে গ্রেপ্তার করে জিপে তোলে, আর বাড়ির সবাই একরাশ বিষণ্ণতা নিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। লাজু তখন ঠাম্মির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়।
আর অনুভব বুঝতে পারে তার ঘরের আসল লক্ষ্মী কে ছিল আর কে অলক্ষ্মী হয়ে এতদিন ঘর ভেঙেছে। এইভাবেই শেষ হয় বনলতার অধ্যায় আর শুরু হয় এক নতুন ভোরের প্রতীক্ষা।